বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে ক্লাস 8-এর ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। যারা ভিডিওটি দেখছো তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে তোমাদের সাথে সাথে তোমার বন্ধুরাও এই ভিডিও দ্বারা উপকার লাভ করে। আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পাও। চলো শুরু করি আজকের ভিডিও। ক্লাস 8-এর ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর। দেখো, একের দাগে বলা আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে মিল করে লিখো। ক স্তম্ভে আছে অযোধ্যা 1764 খ্রিস্টাব্দ, সত্যবিলোপ নীতি, লাহোরের চুক্তি, টিপু সুলতান। আর খ স্তম্ভে আছে প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ, সাজাদ খান, বক্সারের যুদ্ধ, মহীশূর আর লর্ড ডালহৌসি। এদেরকে বলা আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে মিল করো। ক স্তম্ভে আছে অযোধ্যা, অযোধ্যার সাথে হবে সাদাত খান, অযোধ্যার সাথে হবে কি সাদাত খান। তারপরে আছে 1764 খ্রিস্টাব্দ, ক স্তম্ভে আছে 1764 খ্রিস্টাব্দ। 1764 খ্রিস্টাব্দে হয়েছিল বক্সারের যুদ্ধ, 1764 খ্রিস্টাব্দের সাথে হবে বক্সারের যুদ্ধ। তারপরে আছে সত্যবিলোপ নীতি, সত্যবিলোপ নীতি লর্ড ডালহৌসি। তারপরে আছে লাহোরের চুক্তি, লাহোরের চুক্তি প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ সময় লাহোরের চুক্তি হয়। তারপরে আছে টিপু সুলতান, টিপু সুলতানের সাথে হবে মহীশূর। তারপরে চলো দেখি পরে দুয়ের দাগে বলা আছে ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার দেওয়ান, ফৌজদার, নবাব। ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার দেওয়ান। সঠিক উত্তর হবে বাংলার দেওয়ান। তারপরে খয়ে আছে আহমদ শাহ আবদালি ছিলেন মারাঠা, আফগান, পারসি। আহমদ শাহ আবদালি ছিলেন একজন পারসি। সঠিক উত্তর কি হবে পারসি। তারপরে গয়ে বলা আছে আলীনগরের সন্ধি হয়েছিল মির্জাপুর ও ব্রিটিশ কোম্পানির মধ্যে, সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে, মীর কাসিম ও ব্রিটিশ কোম্পানির মধ্যে। তাহলে আলীনগরের সন্ধি হয়েছিল কার মধ্যে? সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে আলীনগরের সন্ধি হয়েছিল। তারপরে ঘতে বলা আছে ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানির অধিকার দেন সম্রাট দ্বিতীয় শাহ আলম, সম্রাট ফারুকশিয়র, সম্রাট ঔরঙ্গজেব। তাহলে ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানির অধিকার দেন কে? সম্রাট দ্বিতীয় শাহ আলম। সম্রাট দ্বিতীয় শাহ আলম ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানির অধিকার দেন। ইঙ্গতে কি বলা আছে? স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন। স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন কে? টিপু সুলতান, সাদাত খান, নিজাম। সঠিক উত্তর হবে নিজাম। সঠিক উত্তর নিজাম। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে নিজাম।
তারপরে দেখো তিনের দাগে বলা আছে অতি সংক্ষেপে উত্তর দাও 30 থেকে 40টি শব্দে। 3 ক, ফারুকসিয়ারের ফরমানের গুরুত্ব কি ছিল? ফারুকসিয়ারের যে ফরমান ছিল সেই ফরমানের গুরুত্ব কি ছিল সেটা লিখতে হবে। চলো তাহলে দেখি ফারুকসিয়ারের ফরমানের যে গুরুত্ব। উত্তর, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইতিহাসে মোগল সম্রাট ফারুকসিয়ারের ফরমান অতি গুরুত্বপূর্ণ। ঐতিহাসিক ওর এই ফরমানকে কোম্পানির ম্যাগনা কার্টা বা মহাসনদ বলে অভিহিত করেছেন। ঐতিহাসিক C.R. উইলসনের মতে এই ফরমান লাভ ছিল কোম্পানির একটি সত্যিকারের কূটনৈতিক সাফল্য। বলা বাহুল্য এর মাধ্যমে কোম্পানির প্রাপ্ত পুরনো অধিকারগুলি নতুনভাবে স্বীকৃতি লাভ করে। নবাব মুর্শিদ কুলি খাঁ কোম্পানির এই সব অধিকারের বিরুদ্ধে হলেও তার পক্ষে এই অধিকারগুলি সরাসরি অস্বীকার করা সম্ভবই ছিল না। এই অধিকারগুলি অর্জন করে কোম্পানি অন্যান্য ইউরোপীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান অপেক্ষা অধিকতর ক্ষমতা ও সুযোগ সুবিধার অধিকারী হয়। সর্বোপরি এই ফরমান ভারতে ইংরেজ বণিকদের বাণিজ্যিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পথকে সুগম করে। 3 খ, কে কিভাবে ও কবে হায়দ্রাবাদে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন? চলো উত্তর দেখি, কে কিভাবে এবং কবে হায়দ্রাবাদ আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন। 1720 খ্রিস্টাব্দ থেকে 1722 খ্রিস্টাব্দে মোগল দরবারে তুরানি গোষ্ঠীর নেতা নিজাম উল মুলুক হায়দ্রাবাদকে কেন্দ্র করে তার প্রশাসনিক ও সামরিক ক্ষমতার ভিত্তি স্থাপন করেন এবং এর মাধ্যমেই হায়দ্রাবাদে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা হয়েছিল। নিজাম উল মুলুক মোগল দরবারে তুরানি গোষ্ঠীর নেতা ছিলেন। ঔরঙ্গজেবের মৃত্যুর পর তিনি মোগল দরবারে বিভিন্ন দায়িত্বশীল পদে কাজ করেন। মোহাম্মদ শাহের আমলে সৈয়দ ভ্রাতৃদ্বয়ের যে একচ্ছত্র ক্ষমতা তৈরি হয়েছিল তিনি তার বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিরোধ করে তোলেন এবং তার সুনেতৃত্বের সৈয়দ ভ্রাতা হুসেন আলী যুদ্ধে নিহত হন। তার এই ভূমিকায় কৃতজ্ঞ সম্রাট মোহাম্মদ শাহ নিজেকে দক্ষিণের সুবাদার পদে নিয়োগ করেন। সম্রাট ফারুকসিয়ারের কাছে থেকে তিনি নিজাম উল মুলক এবং সম্রাট মোহাম্মদ শাহের থেকে তিনি আসফ ঝা উপাধি পান। 1722 থেকে 1724 খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল সম্রাট মোহাম্মদ শাহ নিজামকে আবার মোগল দরবারে ফিরিয়ে আনেন, কিন্তু সেখানে তার সঙ্গে সম্রাটের মতবিরোধ দেখা দিলে তিনি আবার দাক্ষিণাত্যে ফিরে যান এবং সেখানেই তিনি স্বাধীনভাবে হায়দ্রাবাদ রাজ্য শাসন করতে থাকেন। তাই আমরা বলতে পারি 1724 থেকে 1725 খ্রিস্টাব্দ ঠিক এই সময়ে তিনি হায়দ্রাবাদের স্বাধীন আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেন। অবশ্য 1748 খ্রিস্টাব্দে তার মৃত্যু হলে উত্তরাধিকার সংক্রান্ত সমস্যা শুরু হয়ে যায়। সেই সুযোগে ইংরেজ শক্তি এই অঞ্চলে আধিপত্য বিস্তার করে। তারপরে দেখো 3 গ, পলাশীর লুণ্ঠন কাকে বলে? পলাশীর যে লুণ্ঠন সেটা কাকে বলে লিখতে হবে। চলো দেখা যাক উত্তর, বাংলার মসন্দে বসে মির্জাফর ইংরেজ কোম্পানি ও ক্লাইভকে প্রভূত অর্থ ও নানা উপঢৌকন দান করেন। এর ফলে বাংলার রাজকোষ শূন্য হয়ে যায়। এছাড়া কোম্পানি নানাভাবে বাংলার আর্থিক সম্পদ শোষণ করতে থাকে। ব্রিটিশ ঐতিহাসিক টমসন ও গ্যারট এর মতে বাংলার মানুষের শেষ রক্তবিন্দু শুষে না নেওয়া পর্যন্ত ইংরেজরা তাদের শোষণ অব্যাহত রেখেছিল। এই ঘটনাকেই পলাশীর লুণ্ঠন বলা হয়। তারপর 3 ঘ, দত্ত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? দত্ত শাসন ব্যবস্থা। উত্তর,
1765 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে নবাব মির্জাফরের মৃত্যু হলে তার পুত্র নাজিমুদ্দৌলা বাংলার নবাব হন। তিনি কোম্পানির সঙ্গে চুক্তি করে বাংলার প্রতিরক্ষা ও বৈদেশিক সম্পর্ক পরিচালনার অধিকার ছেড়ে দেন। ক্লাইভ বাংলার নবাবের সঙ্গে যে ব্যবস্থা গড়ে তোলেন তা দেওয়ানি ব্যবস্থা বা দত্ত শাসন নামে পরিচিত। এই ব্যবস্থার স্রষ্টা হলেন লর্ড ক্লাইভ, মানে দত্ত শাসন ব্যবস্থার যে স্রষ্টা তিনি হলেন লর্ড ক্লাইভ। তারপর দেখো 3 দাগের ইঙ্গো, ব্রিটিশ রেসিডেন্টদের কাজ কি ছিল? ব্রিটিশের যে রেসিডেন্ট ছিল তাদের কি কাজ ছিল? চলো দেখা যাক ব্রিটিশ রেসিডেন্টদের কি কাজ ছিল। উত্তর, ব্রিটিশ শক্তি ভারতে 200 বছর শাসন চালিয়েছিল। এই 200 বছরের শাসনকালে ইংল্যান্ড থেকে প্রচুর কর্মচারী এদেশে আসতে শুরু করে। প্রথমে যখন কোম্পানি শাসন প্রতিষ্ঠা করেছিল তখন কোম্পানির প্রচুর বেতনপ্রাপ্ত কর্মচারী এদেশে আসেন এবং এখানকার আদিবাসীদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে। এদেশের সঙ্গে মিশে যান। পরে রানী ভিক্টোরিয়া যখন কোম্পানির শাসন শেষ করে ভারতকে সম্পূর্ণভাবে ব্রিটিশ সরকারের অধীনে নিয়ে আসেন, তখন ইংরেজ সেনা ও ব্রিটিশ সরকারের অধীনস্থ কর্মচারীরাও এদেশে আসতে শুরু করেন জলের স্রোতের মতন। এরা এদেশে এসে মূলত ইংরেজ সরকারের হয়েই কাজকর্ম করত, কিন্তু কোথাও যেন এদেশের ঐতিহ্য, সংস্কৃতি এবং জীবনযাপন প্রভাব ফেলত তাদের মনের উপর। সমাজের কিছু প্রাচীন প্রথা, কুসংস্কার নাড়া দিত তাদের মনকে। ফলে সতীদাহ প্রথা, বিধবা বিবাহ এর মতোই আইন তারা কঠোর হাতে দমন করেছিলেন। যদিও অধিকাংশ ব্রিটিশরাই ভারতীয়দের নেটিভ ডাকত। ভালো রেস্টুরেন্ট, বারে ভারতীয়দের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল। কম যোগ্যতা নিয়ে বহু ব্রিটিশ কর্মচারী সরকারি উচ্চ পদে নিযুক্ত থাকত। সেই একই যোগ্যতা নিয়ে ভারতীয়দের স্থান হতো অনেক নিচে। অবশ্য আরেকটা নতুন দিগন্ত খুলে দিয়েছিল ব্রিটিশ রেসিডেন্টরা ভারতীয়দের কাছে। তারা পাশ্চাত্য শিক্ষা, সাহিত্যের প্রতি টান অনুভব করে তাদের আচার আচরণ, কথাবার্তা দেখে বিজ্ঞানকে জানতে শেখে, বুঝতে শিখে। ব্রিটিশদের মতো সবকিছু যুক্তি তর্ক দিয়ে বিচার করার ক্ষমতা আয়ত্ত করার চেষ্টা করতে থাকে। সমগ্র ইউরোপ জুড়ে যে নবজাগরণের ঢেউ ভেসে বেড়াচ্ছিল, দেরি হলেও সেই ঢেউ এসে পৌঁছায় ভারতেও, যা পরবর্তীকালে ভারতকে ঔপনিবেশিকতা মুক্ত স্বাধীন ভারতের জন্ম দিতে সহায়ক করে। এবার চলো দেখি 4 দাগের। 4 দাগে বলা আছে নিজের ভাষায় লিখো 120 থেকে 160টি শব্দ। 4 দাগের ক, অষ্টাদশ শতকে ভারতের প্রধান আঞ্চলিক শক্তিগুলির উত্থানের পিছনে মোগল সম্রাটদের ব্যক্তিগত অযোগ্যতাই কেবল দায়ী ছিল। তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও। উত্তর, ইতিহাস প্রমাণ করে যে কোনো সাম্রাজ্যই দীর্ঘস্থায়ী হতে পারে না। যেমন উত্থান আছে তেমনি তার পতনও আছে। মুঘল সাম্রাজ্য ও এর ব্যতিক্রম ছিল না। তবে ভারতের বুকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের পর একমাত্র মুঘলরাই এদেশে অনেক দিন শাসন কায়েম করেছিল। মুঘল শাসক বাবর থেকে শুরু করে ঔরঙ্গজেব সকলেই তাদের জীবনের শেষ দিন পর্যন্ত মুঘল সাম্রাজ্যের উন্নতি সাধনের চেষ্টা করে গেছেন। কিন্তু মুঘল সাম্রাজ্যের কিছু পুরাতন প্রথা, যেমন জায়গিরদারি প্রথা, মনসবদার প্রথা, বিরাট সেনাদল, অতি বড় সাম্রাজ্যের রক্ষণাবেক্ষণের অভাব, উত্তরাধিকারী সমস্যা, এই সমস্ত সাম্রাজ্যকে একেবারে ক্ষয়িষ্ণু করে তুলেছিল। ফলে ভগ্নপ্রায় সাম্রাজ্যের অনেক জায়গাতেই আঞ্চলিক শক্তির উত্থান হয়েছিল। ধ্বংসসম্মুখ মোগল সাম্রাজ্যের উপর বাংলার মুর্শিদ কুলি খাঁ মহীশূরে হায়দার আলী পেশোয়া বংশের নেতৃত্বে মারাঠা শক্তি ও পাঞ্জাবে শিখ শক্তির উত্থান ঘটে। মোগল রাজবংশের উত্তরাধিকার সম্পর্কে কোনো সুনির্দিষ্ট নিয়ম
বা কথা না থাকায় সম্রাটের মৃত্যুর পর তার সকল পুত্রই সিংহাসন দাবি করত। ঔরঙ্গজেবের মৃত্যুর পর ও তার 3 পুত্র গৃহযুদ্ধে অবতীর্ণ হন। উত্তরাধিকারীদের নিজেদের দ্বন্দ্বের সুযোগে দরবারে ক্ষমতালোভী উচ্চাকাঙ্ক্ষী অভিজাতরা বিভিন্ন পক্ষ অবলম্বন করে ক্ষমতা বাড়াতো। যে যুবরাজ সিংহাসনে বসতেন তিনি তার পৃষ্ঠপোষক অমরাহদের কিরণকে পরিণত হতেন। ফলে তার পক্ষে সাম্রাজ্যের জন্য উচিত ও নিরপেক্ষ সিদ্ধান্ত নেওয়া কঠিন হতো, যা সাম্রাজ্যের ভাঙনের পিছনে একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল। মোগল দরবারে বিভিন্ন অভিজাত গোষ্ঠীর অন্তর্দ্বন্দ্ব এই সাম্রাজ্যের ভাঙনের আরেকটা বড় কারণ ছিল। ঔরঙ্গজেবের আমলে অভিজাতরা বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত হয়ে যায়। দরবারে উচ্চ পদগুলির জন্য তাদের মধ্যে ভীষণ প্রতিদ্বন্দ্বিতা ছিল। ঔরঙ্গজেবের পরবর্তী সম্রাটগণ প্রত্যেককেই এদের রাজনীতির শিকার হন। ফলে তাদের পক্ষে সাম্রাজ্যের হিতকর কার্য সম্পাদন অপেক্ষা নিজেদের সিংহাসন রক্ষাতেই বেশি ব্যস্ত থাকতে হতো। একজন সুদক্ষ দূরদৃষ্টি সম্পন্ন সম্রাটের প্রয়োজন ছিল। ঔরঙ্গজেব পরবর্তী সময়ে কিন্তু এই সময় কোনো সুযোগ্য সম্রাটের দেখা মেলেনি। উত্তর ও দক্ষিণ সমানভাবে বিস্তৃত এই সাম্রাজ্যের দেখাশোনা করার জন্য একটি সুশাসন ব্যবস্থারও প্রয়োজন ছিল। ঔরঙ্গজেব পরবর্তী কোনো মোগল সম্রাট এই বিষয়ে তাদের স্বাক্ষর দিয়ে যেতে পারেননি। তাছাড়া বহুকাল ধরে চলে আসা এই সাম্রাজ্য বিস্তার ঘুণ ধরে গিয়েছিল, যা হয়তো একদিন এই সাম্রাজ্যকে বিন্যাস করতই। তাই এই সময়ে বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান ঘটেছিল। সাম্রাজ্যের বহু প্রান্তে মোগল দরবারে এককালীন উচ্চপদস্থ কর্মচারীরাই এইসব আঞ্চলিক শক্তির উত্থান ঘটিয়েছিল। তাই আমরা বলতে পারি আঞ্চলিক শক্তির উত্থানে মোগল সম্রাটদের ব্যক্তিগত অযোগ্যতাই দায়ী ছিল, কিন্তু তা সমগ্র কারণ নয়। পুরাতন ব্যবস্থাকেও আঁকড়ে ধরে থাকা মোগল সাম্রাজ্যের পরিবর্তন আনতে চায়নি। স্থবির প্রগতিহীন সাম্রাজ্যের পতন নিশ্চিত এবং অতীতে তাই হয়েছিল। এই প্রশ্নের উত্তরটা এই পর্যন্ত লিখলেই যথেষ্ট। চলো তার পরবর্তী প্রশ্ন দেখি। 4 দাগের খ, পলাশির যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ভারতে ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল? তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও। উত্তর, 1757 খ্রিস্টাব্দের 23শে জুন মুর্শিদাবাদের 23 মাইল দূরে নদিয়ার পলাশির প্রান্তরে ব্রিটিশ কোম্পানির সেনাপতি লর্ড ক্লাইভ ও বাংলার নবাব সিরাজউদ্দৌলার মধ্যে পলাশির যুদ্ধ হয়। এই যুদ্ধে লর্ড ক্লাইভ খুব অল্প সংখ্যক সৈন্য নিয়ে জয়লাভ করেন। এই যুদ্ধে সিরাজের নিজের দরবারের লোকজনই বিশ্বাসঘাতকতা করেন। মীর জাফর, মীর কাসিম, জগৎ শেঠ, রায়দুল্লভ, উমিচাঁদ প্রমুখ ক্লাইভের সঙ্গে ষড়যন্ত্র করে পলাশির যুদ্ধে সিরাজের পরাজয়কে সুনিশ্চিত করেন। সিরাজের পর গোপন চুক্তি অনুসারে মীর জাফর বাংলার সিংহাসনে বসেন। 1707 খ্রিস্টাব্দে তাকে নবাবের আসন থেকে সরিয়ে মীর কাসিমকে বাংলার সিংহাসনে বসানো হয়। মীর জাফরের মতো মীর কাসিম অতটাও অযোগ্য ছিল না। ফলে কিছুদিনের মধ্যে মীর কাসিমের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধ বাধে এবং শেষ পর্যন্ত তা বক্সারের যুদ্ধে অবধি পৌঁছায়। 1764 খ্রিস্টাব্দে 22শে অক্টোবর অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা দিল্লির বাদশাহ শাহ আলমকে সঙ্গে করে মীর কাসিম ইংরেজদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু ইংরেজ সেনাপতি হেক্টর মনরো এই সম্মিলিত বাহিনীকে খুব সহজেই পরাজিত করে শেষ জয়ের হাসি হাসেন। যুদ্ধে হতাহতের সংখ্যা ও যুদ্ধের ব্যাপকতার দিক থেকে বিচার করে পলাশির যুদ্ধকে শুধুমাত্র একটি খণ্ডযুদ্ধ ছাড়া আর কিছু বলা যায় না। এই যুদ্ধের ফলাফল
যুদ্ধ হওয়ার বহু পূর্বেই ঠিক হয়ে গিয়েছিল। তাছাড়া এই যুদ্ধে ইংরেজরা শুধুমাত্র বাংলার সিংহাসনের উপর তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল, কিন্তু বক্সারের যুদ্ধে জয়লাভ করে ইংরেজ আধিপত্য এলাহাবাদ পর্যন্ত বিস্তৃত হয়। ভারতের সম্রাট তথা দিল্লির বাদশাহ পরাজিত হন এবং মীর কাসিমের পতনের সঙ্গে সঙ্গে বাংলায় প্রকৃত স্বাধীন নবাবী শাসনেরও অবসান ঘটে। এক ঢিলে 3 পাখি মারতে সক্ষম হয় তারা। ঐতিহাসিক স্মিথ এর মতে পলাশী ছিল কয়েকটি কামানের লড়াই এবং বক্সার ছিল চূড়ান্ত বিজয়। আমিও নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করেও ঐতিহাসিকদের মতামত যাচাই করে এই সিদ্ধান্তে উপনীত হলাম যে 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধ অপেক্ষা 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ কোম্পানির ভারতে ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল। ইংরেজদের রাজনৈতিক আধিপত্যের প্রকৃত সূচনা হয় মূলত এই যুদ্ধ থেকে। এই উত্তরটা এখানেই শেষ। তারপরে 4 দাগের গ, মীর কাসিমের সঙ্গে ব্রিটিশ কোম্পানির বিরোধের ক্ষেত্রে কোম্পানির বণিকদের ব্যক্তিগত ব্যবসার কি ভূমিকা ছিল? বাংলায় দত্ত শাসন ব্যবস্থার প্রভাব কি হয়েছিল? উত্তর, 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হওয়ার পর মির্জাফর সিংহাসনে বসেন। মির্জাফর ছিলেন একেবারে ইংরেজদের হাতের পুতুল। ক্লাইভ মির্জাফরকে নামমাত্র সম্মান করত এবং মির্জাফরের হাত দিয়ে প্রচুর পরিমাণে অর্থ আত্মসাৎ করতে শুরু করেছিল। অযোগ্য মির্জাফর শেষ পর্যন্ত ইংরেজদের এই বাড়ন্ত সহ্য করতে না পেরে ইংরেজদের শত্রু চুচুড়ার ওলন্দাজদের সঙ্গে ইংরেজ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হন। ইংরেজরা নিজেদের দূরদর্শিতার পরিচয় দিয়ে বিনা অজুহাতে 1760 খ্রিস্টাব্দে মির্জাফরকে সিংহাসন থেকে হটিয়ে মীর কাসিমকে সিংহাসনে বসান। 1717 খ্রিস্টাব্দে মোগল সম্রাট ফারুকশিয়ারের যে ফরমান জারি করেছিলেন তাতে কোম্পানি বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের অধিকার লাভ করে। এই অধিকার কেবলমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়া হয়েছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো কর্মচারীকে নয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো কর্মচারী এই ফরমান সঠিকভাবে মানতেন না। তারা তাদের ব্যক্তিগত ব্যবসা চালাতেন অবাধে। এই ব্যক্তিগত ব্যবসায় নবাবের ভীষণ ক্ষতি হতে থাকে। তিনি যেমন প্রত্যেক বণিকের ব্যবসা হেতু উপযুক্ত রাজস্ব পেতেন না, তেমনি বাংলার বণিকেরা এই অসম প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত হয়। ক্ষুব্ধ মীর কাসিম দেশীয় বণিকদের উপর বাণিজ্য শুল্ক তুলে নেন, যা ইংরেজদের স্বার্থে ভীষণ আঘাত দেয়। ইংরেজরা এই বিরোধিতা করলে মীর কাসিমের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রকাশ্যে দ্বন্দ্ব শুরু হয়। বাংলায় দত্ত শাসন ব্যবস্থার ফলে বাংলার বুকে চরম নৈরাজ্য নেমে আসে। ইস্ট ইন্ডিয়া দায়িত্বহীন ক্ষমতা আর নবাবের ক্ষমতাহীন দায়িত্বের অধিকারী হন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা বাংলাকে অর্থনৈতিক দিক থেকে একেবারে পঙ্গু করে দিতে থাকে। এর ফলস্বরূপ 1777 খ্রিস্টাব্দে বাংলার বুকে নেমে আসে এক ভয়ঙ্কর দুর্ভিক্ষ, যা 76-এর মন্বন্তর নামে পরিচিত। 4 দাগের ঘ, ভারতে ব্রিটিশ কোম্পানির আধিপত্য বিস্তারের ক্ষেত্রে অধীনতামূলক মিত্রতা নীতির থেকে সত্যবিলোপ নীতিতে বিবর্তনকে কিভাবে ব্যাখ্যা করবে? উত্তর, ভারতে ব্রিটিশ কোম্পানির আধিপত্য বিস্তারের ক্ষেত্রে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সুদক্ষ বড়লাট লর্ড ওয়েলেসলি ও লর্ড ডালহৌসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ব্রিটিশ কোম্পানির এইসব উচ্চপদস্থ কর্মচারীরা ছোট ছোট রাজ্যগুলি দখল করার জন্য বিভিন্ন ছলনার আশ্রয় গ্রহণ করে। শুধুমাত্র যুদ্ধ দ্বারা যে সমগ্র ভারতের সাম্রাজ্য স্থাপন সম্ভব নয় তা তারা উপলব্ধি করতে থাকে। সাম্রাজ্যের সূচনার প্রথম পর্বেই প্রথমেই আলোচনা করা যাক অধীনতামূলক মিত্রতা নীতির কথা। 1798 লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন। এই নীতির মাধ্যমে তিনি ভারতীয় রাজন্যবর্গদের ভয় দেখিয়ে তাদের অধীনে ইংরেজ সৈন্য রাখতে বাধ্য করেন। পরবর্তীতে অন্যান্য রাজা ও বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার
প্রতিশ্রুতি দেন রাজন্যবর্গদেরকে। এই ব্যবস্থা ছিল মূলত সার্বভৌম রাজ্যগুলির নিজেদের সেনাবাহিনী ধ্বংস করে ইংরেজদের অধীন হতে বাধ্য করা। দুর্বল ভারতীয় রাজন্যবর্গ ইংরেজদের এই ফাঁদ বুঝতে না পেরে তাদের আনুগত্য হয়ে বসে, যা লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতির মুখ্য উদ্দেশ্য সফল হতে সাহায্য করে। অধীনতামূলক মিত্রতা নীতির দ্বারা দেশীয় রাজ্যে গুলির সেনাবাহিনীকে ভেঙে তো দেওয়া হলো, কিন্তু সম্পূর্ণ গলাধকরণ সম্ভব হলো না। পরবর্তীকালে ব্রিটিশ কোম্পানির এই স্বপ্নকে সফল করলেন লর্ড ডালহৌসি তার সত্য বিলোপ নীতির দ্বারা। এই নীতির মূল কথাই ছিল কোম্পানির সৃষ্ট বা কোম্পানির আশ্রিত কোনো করজ রাজ্যের রাজার পুত্র সন্তান না থাকলে সেই রাজ্যে কোম্পানি দখল করবে। ডালহৌসির এই নীতি অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণকারী রাজ্যগুলিকে বিপাকে ফেলে। অনেক আশ্রিত রাজ্যের রাজারই পুত্র সন্তান না থাকায় তা সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। রাজ্যগুলির মধ্যে অন্যতম ছিল সাতারা, সম্বলপুর, নাগপুর, উদয়পুর, ঝাঁসি ইত্যাদি। এইভাবে 1793 খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রতা নীতি থেকে 1848 খ্রিস্টাব্দে সত্য বিলোপ নীতিতে বিবর্তনের মাধ্যমে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার লাভ করেছিল ভারতের প্রায় 3/4 তাই আমরা বলতে পারি ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির 200 বছরের শাসনকালের বীজ অনেকটা পোতা হয়ে গিয়েছিল এই অধীনতামূলক মিত্রতা নীতি ও সত্য বিলোপ নীতির মাধ্যমে। এরপরে 4 দাগের ইঙ্গ মুর্শিদ কুলি খান ও আলীবর্দী খানের সময় বাংলার সঙ্গে মুঘল শাসনের সম্পর্কের চরিত্র কেমন ছিল, মানে মুর্শিদ কুলি খান আর আলীবর্দীন খানের সময়ে বাংলার সঙ্গে মুঘল শাসনের সম্পর্কের চরিত্রটা কেমন ছিল সেটা আলোচনা করতে হবে। চলো উত্তর। বাংলায় স্বাধীন নবাবী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মুর্শিদ কুলি খান। ভাগ্যহীন মুর্শিদ কুলির জন্ম দক্ষিণ ভারতের এক ব্রাহ্মণ পরিবারে। তাকে বিক্রি করে দেওয়া হয় একজন মুসলিমের কাছে। পারস্যে তার বাল্যকাল কাটে এবং সেখানকার শিক্ষা সংস্কৃতি তাকে ভীষণভাবে প্রভাবিত করে। এরপর তিনি ভাগ্যসূত্রে আবার ভারতে ফিরে আসেন এবং দক্ষিণাত্যে অর্থাৎ দক্ষিণ ভারতে তৎকালীন বেরার প্রদেশে দেওয়ান হিসাবে চাকরি গ্রহণ করেন। তার দক্ষতার পরিচয় পেয়ে মোগল সম্রাট ঔরঙ্গজেব তাকে হায়দ্রাবাদের দেওয়ান নিযুক্ত করেন। দায়িত্ব পালনের অঙ্গীকারবদ্ধ মুর্শিদ কুলি খান আনুগত্যে ঔরঙ্গজেবকে মুগ্ধ করে। ঔরঙ্গজেব তাকে 1700 খ্রিস্টাব্দে দেওয়ান করে তাকে বাংলায় পাঠান এবং বছর খানেকের পরই তার কাজের প্রতি মুগ্ধতায় তাকে মুর্শিদ কুলি খাঁ উপাধি দেন। 1717 খ্রিস্টাব্দে তিনি বাংলার সুবাদার নিযুক্ত হন। মুর্শিদ কুলি খাঁ ছিলেন একজন বিচক্ষণ, দক্ষ, চারিত্রিকভাবে ধীর সম্পূর্ণ ব্যক্তি। তিনি ঔরঙ্গজেবের মতোই আড়ম্বরহীন সাধারণ জীবনযাপন করতেন। বাদশাহ ঔরঙ্গজেবের প্রতি তার আনুগত্য ছিল প্রশ্নাতীত। তিনি ঔরঙ্গজেবের দায়িত্ব অত্যন্ত সুনিপুণ ভাবে পালন করতে সক্ষম হন। বাংলার শান্তি শৃঙ্খলা ফিরে আসে তার সময়কালে। মোগল সাম্রাজ্যের চরম বিশৃঙ্খলার দিনেও তিনি বাংলার দিল্লির বিরুদ্ধে কখনো যুদ্ধ ঘোষণা করেননি, বরং নামমাত্র সম্মান প্রদর্শন করে বাংলায় এক স্বাধীন নবাবীর পত্তন করেন। মুর্শিদ কুলি খাঁ এরপর সুজাউদ্দিন খাঁ, সরফরাজ খাঁ এবং তার আলীবর্দী খাঁ সিংহাসনে বসেন। তার সময়কাল ছিল 1740 থেকে 1756 খ্রিস্টাব্দ। তার সময়কালে বাংলায় মোটেই শান্তিপূর্ণ অবস্থায় বজায় ছিল না। তবুও তিনি এই ব্যাপারে কখনো মোগল সম্রাটের দ্বারস্থ হননি। তিনি কোনো বিদ্রোহ ঘোষণা করে দিল্লির সম্রাটের আনুগত্য অস্বীকার করেননি। তিনি সর্বদা মোগল শাসনের প্রতি আনুগত্য বজায় রেখেই
বাংলার সমস্ত বিপদ মোকাবিলা করেছেন। কোনো ধর্মীয় ভেদাভেদ ছিল না তার শাসন ব্যবস্থায়। বহু হিন্দু কর্মচারী কাজ করত তার সেনা দলে। তাই আমরা বলতে পারি মুর্শিদ কুলি খাঁ সর্বদা যেমন মুঘল শাসন ব্যবস্থা তথা মুঘল সম্রাটের প্রতি আনুগত্য বজায় রেখে বাংলায় নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন, তেমনি তার অনুরূপ পদাঙ্ক অনুসরণ করে আলিবর্দী খাঁও সেই একই পথে হেঁটেছিলেন। 4 থেকে প্রশ্ন উত্তর এই পর্যন্ত। এরপরে বলা আছে 5 দাগ, কল্পনা করে লিখো 200টি শব্দের মধ্যে। ক, ধরো তুমি নবাব আলিবর্দী খানের আমলে বাংলার একজন সাধারণ মানুষ। তোমার এলাকায় বর্গী আক্রমণ হয়েছিল। তোমার ও তোমার প্রতিবেশীদের মধ্যে বর্গী হানার অভিজ্ঞতার বিষয়ে একটি কথোপকথন লিখো। এটাকে একটা নাটকের মতো করে লিখতে হবে। চলো দেখো, ধরো প্রথমে একজন আছে হাসান মিয়া, এখানে তুমি অন্য কারোর নাম দিতে পারো। আর একজন আছে ফকির মিয়া। হাসান মিয়া আর ফকির মিয়ার মধ্যে কথাবার্তা সংলাপ হবে, ঠিক আছে? এবার এখন আমি হাসান মিয়া নাম দিয়েছি, এবার তোমরা অন্য কোনো নামও দিতে পারো। হাসান মিয়া হন্তদন্ত হয়ে ঢুকছে ফকির মিয়া ধরে। ফকির মিয়া, কোথায় তুমি? তোমার ধানের গোলায় 4টি ধান হবে নাকি মিয়া? ঘরের আঙিনায় সাবিনা বেগম ছেলে দুটোকে নিয়ে বসে কাঁদছে। ছেলে দুটো আর পেটে খিল দিয়ে থাকতে পারছে না মিয়া। হবে দুটো ধান, ছেলে দুটোকে ওই সিদ্ধ করেই পাতে দেব। তখন ফকির মিয়া, কি কথা বলো হাসান ভাই, ধানের গোলায় কি চাল আছে ভাই? সব যে শেষ, ছেলে মেয়ে দুটোকে আজ 1 সপ্তাহ হলো কলমির শাক সেদ্ধ করে খাওয়াচ্ছি, ধান পাবো কোথায়? বর্গীরা এসে সব যে শেষ করে দিয়ে গেল ভাই। ধানের জমি, আখের ক্ষেত, ভরা পুকুর সব যে শেষ করে দিল গো। ঘোড়ার পায়ে ছাড়খাড় করে দিল আমার সোনার ধান। চোখের সামনে সোনার ধান মাটির ধুলোর সঙ্গে মিশে গেল সব। এখন এই সোনার ধান কোথায় পাবো ভাই? হাসান মিয়া, নবাব জাহাপনা বলেছেন এবার বর্গীরা এলে তিনি তাদের আচ্ছা সবক দেবেন, কিন্তু মিয়া এইবার যা ক্ষতি করে দিল তা পূরণ হবে কি করে? বাড়িটা পর্যন্ত আস্ত রাখেনি, দালান ভেঙে চুরমার করে গেছে ওই বর্গীরা। নবাবের দেওয়া বিশাল সামিয়ানার নিচে বাস করছি আমরা। নবাব বলেছেন তিনি নাকি সব ঠিক করে দেবেন, কিন্তু আল্লাহ জানে সব ঠিক হবে। ফকির মিয়া, জানো ভাই হাসান, তাঁতি গ্রামের সব তাঁতি পালিয়ে গেছে বড় শহর কলকাতায়। তাদের আর দাদন দেওয়ার ক্ষমতা নেই, তারা এখন বেগার খাটতে শহরমুখী হয়েছে। ঘরের মেয়ে বউদের যে কোথায় লুকিয়ে রাখি ভেবে পাচ্ছি না। বর্গীরা আমাদের বাঁচিয়ে রেখেও প্রায় আধমরা করে রেখে গেল। সব সময় যেন বর্গীদের ঘোড়ার খুরের আওয়াজ শুনতে পাচ্ছি। হাসান, তা তুমি ঠিক বলেছো ভাই, ভয়াবহতা 2 দিন আগে দেখলাম, সেই আতঙ্ক সহজে যে কাটার নয় গো ভায়া। নবাব সাহস দিচ্ছেন উঠে দাঁড়াবার, চলো ভায়া আরেকবার উঠে দাঁড়ানোর সাহস করি, নবাব আমাদের দরদ নিশ্চয় বুঝবে। ফকির মিয়া, ভায়া, নবাবের কথাই তো আবার বুক বাঁধছি নতুন করে। ঘরে ধান নেই, জমিতে ফসল নেই, মেয়ে বউদের ইজ্জত চলে গেছে, গোয়ালের গরু বাছু সব মারা গেছে, ছেলে পিলে গো পেটে খিল দিয়ে শাক সিদ্ধ খাচ্ছে। তারপরেও নবাব আলিবর্দীর কথাই বুক বাঁধছি আমরা। আল্লাহ সব যেন ঠিক করে দেয় মিয়া। নবাব আমাদের রক্ষাকর্তা, তিনি নিশ্চয় প্রজাদের কথা ভাববেন।